বাংলাদেশ নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবেন এই নিয়ে শুধু বাংলাদেশ বা ভারতের সংবাদ মাধ্যম নানা রকম জল্পনা কল্পনা করছে তা নয়, আমেরিকাতেও এই নিয়ে বিস্তর কথাবার্তা চলছে। মানুষ আঘাত পড়ে গেছে, জিনিসের দাম বাড়তি, এই ঘুষ খেলে কি করবে এই দেশে? আমি মুক্তিযোদ্ধা থেকে বলতেছি এই কথা। কেন সুদখোর সরকার বর্তমানে এতটাই উদ্বিগ্ন আওয়ামী লীগের এই সমাবেশ নিয়ে? এখানে একটা প্রশ্ন ওঠে যে আজকের দিন থেকে ওনারা যখন থেকে শপথ নিয়েছে তখন থেকে 3 বছর 9 মাস পর্যন্ত থাকার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, একটা ভুল মেসেজ আসছে না। দেখুন, আসলে উনি যেটা আল জাজিরাতে বলেছেন কথাটা খুব স্পষ্ট। আমার ধারণা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিতর্কের মধ্যেই, ইনফ্যাক্ট গত 2 দিন ধরে এই বিতর্ক চলছিল, তো সেই বিতর্কের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এটা আমরা মনে হয় বলেই দিতে পারি। এখন গতকাল একটা নিউজের প্রতি আমাদের নিশ্চয় দৃষ্টি, সিলেটে মাস্ক পরে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিল। দর্শক দেখেন, কয়দিন আগে দুর্দণ্ড প্রতাপে ছিল যে দল, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দল একেবারে ধসে গেছে, এখন আস্তে আস্তে এখানে উকি দিতে শুরু করেছে। এই কারণে আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতায় আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্য থেকে আমি আজকে আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটা আমরা প্রমাণ সহকারে দেখে আসি। মানুষ আঘাত পড়ে গেছে, জিনিসের দাম বাড়তি, এই ঘুষ খেলে কি করবে এই দেশে? আমি মুক্তিযোদ্ধা থেকে বলতেছি এই কথা। কেন সুদখোর সরকার বর্তমানে এতটাই উদ্বিগ্ন আওয়ামী লীগের এই সমাবেশ নিয়ে? এখানে একটা প্রশ্ন ওঠে যে গণতন্ত্রের জন্য যে মানুষটি শহীদ হয়েছিলেন তার স্মরণে অনুষ্ঠিত এই সমাবেশ রুখতে সরকার কেন এতটা সচেষ্ট? তার কি কোনো আশঙ্কা করছে? ভয়ের কারণ রয়েছে? এই সমাবেশ তাদের জনপ্রিয়তা ও ক্ষমতার উপরে প্রভাব ফেলতে পারে, এমনটাই কি মনে করছে আমাদের রিসেট বাবা? কারণ সুদখোর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা এই সমাবেশ যে কোনো মূল্যে মোকাবিলা করবে এবং সেটা তারা 100% আজ সফলভাবে করেও দেখিয়েছে। তবে শহীদ নূর হোসেনের স্মরণে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার কি তাহলে জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার নয়? তাহলে কেন এই রকম নিষেধাজ্ঞা এবং শক্তি প্রদর্শন দেখালো আজ সরকার? জনসাধারণ কি এই পদক্ষেপকে একটি চাপ সৃষ্টির কৌশল হিসাবে দেখছে? আওয়ামী লীগের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু তাতেই সুদখোরের জামাত শিবিরের দল কাল রাত থেকেই নাওয়া খাওয়া ভুলে কাজে নেমে পড়েছে। এখন আজ আমরা দেখলাম ইউনূস সরকারের ছাত্ররা বয়স্ক মানুষ ও মহিলাদের উপরে অত্যাচার চালাচ্ছে। তাহলে আজ এতে তো প্রশ্ন আসে, সরকার কি আদেও গণতান্ত্রিক আন্দোলন ও শান্তিপূর্ণ সমাবেশের পক্ষে নাকি বিপক্ষে? নাকি জামাত শিবিরের মাধ্যমে জনগণকে এইভাবে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে আওয়ামী লীগের আন্দোলন দমিয়ে রাখা যায়? বিভিন্ন ভিডিওতে আজ দেখা গিয়েছে, যেমন এখানে আপনি একটি দেখছেন, বয়স্ক মুক্তিযোদ্ধা ও মহিলাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে। এই ভিডিওগুলো ভাইরাল হওয়াতে জনগণের মনে সরকারের প্রতি ক্ষোভ তৈরি হচ্ছে। এতদিন আমরা গর্ব করতাম যে আমাদের দেশ, আর যাই হোক, অন্তত নারীদের সুরক্ষার প্রশ্নে কিছুটা হলেও এগিয়ে, কিন্তু সেই বিশ্বাস আজ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কেন তা তো দেখতে পাচ্ছেন। আজ আমরা দেখছি প্রকাশ্যে এক নারীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। শত শত এখানে পুরুষেরা ভিড়ের মাঝে পড়ে রয়েছে ওই নারীটা, কারো মনে কোনো মায়া নেই, কোনো বোধ নেই। চারপাশে মানুষ আছে শত শত, তাদের দেখুন অনেকের হাতে লাঠি, সবাই মিলে একটা নারীর উপরে বর্বরতার প্রদর্শনী করছে। তাহলে এই বর্বরতাই কি আমাদের স্বাধীনতার চেতনার অংশ? আপনিই বলুন। এক সামান্য শান্তিপূর্ণ জনসমাবেশ রুখতে এত বিশাল বাহিনী! ছি ইউনূস চাচা, তোমার এই সরকারকে ধিক্কার জানাই। এমন একটা সরকার যাদের অধীনে নারীদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যও নেই সাহায্য করতে, নামে সাহায্য করছে। এমনকি একটি সিভিল ভলেন্টিয়ারও এখানে আসলে সাহায্য করতে দেখা যাচ্ছে না। কি করে এই সরকার নিজেদের জনগণের প্রতিনিধি বলে দাবি করে?
সরকার কি এতটাই দুর্বল যে তারা নিজেদের প্রশাসনকেও নারীদের নিরাপত্তায় নামাতে অক্ষম, নাকি তারা ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে বসে আছে? যখন প্রকাশ্যে একজন নারীকে এমনভাবে হেনস্থা করা হয়, তখন আমরা আর এই সরকারের কাছে কিছু আশা রাখতে পারি কি? ইউনূস সরকারের ক্ষমতার কিসে? নারীদের সুরক্ষা দিতে যেখানে ব্যর্থ, সেখানে কিসের অধিকার নিয়ে তারা এখন বর্তমানে দেশের নেতৃত্বে আছে? আপনিই বিবেচনা করে বলুন। এই প্রশ্নগুলো আজ বাংলাদেশের প্রতিটা মানুষের মনে জেগে উঠছে। জনগণের অধিকার কি শুধু কথার কথা তাহলে আজ, নাকি তাদের জীবনের সুরক্ষাও এই সরকারের দায়িত্বের একটা অংশ? এটা কি সেই স্বাধীন বাংলাদেশ যেখানে নারীদের রাস্তায় রক্ষা পাওয়ার অধিকার নেই, নিশ্চয়তা নেই? আরে সুৎখোর সরকার, তোমার এত ভয় কিসের? নিজেদের মুখোশ খুলে যাওয়ার এত ভয় যে এখন নারীদের পর একজন বয়স্ক মুক্তিযোদ্ধাকেও ছাড় দিচ্ছ না? এই যে দেখো, মুক্তিযুদ্ধের যে বীরেরা দেশের জন্য নিজেদের জীবন বাজি রেখেছিল, সেই বীরদের আজকের বাংলাদেশে কি অপমান সইতে হচ্ছে দেখুন একবার চোখ খুলে। প্রকাশ্যে তাদের টেনে হিঁচড়ে ছিঁড়ে কুটে খাওয়ার মতো করে মারধর করা হচ্ছে। দেখুন, তাদের উপরে চলছে নির্মম নির্যাতন, যেন তারা মুক্তিযোদ্ধা না, তারা কোনো অপরাধী, আতঙ্কবাদী। এই মুক্তিযোদ্ধার অপরাধ কি ছিল? তিনি শহীদ নূর হোসেনের জনসমাবেশে এসেছিলেন। যে শহীদ নূর হোসেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে স্মরণীয় নাম, তার স্মরণে 0 পয়েন্টে সমবেত হতে এসেছিলেন। আর তাতেই ইউনূস সরকারের এমন হিংস্র প্রতিক্রিয়া, একেবারে নোক দাঁত বের করে নেমে পড়েছে আজকে মাঠে। মুক্তিযোদ্ধাদের উপরে এই বর্বর আচরণ করে ইউনূস সরকার আসলে কি বার্তা দিচ্ছে? যে যারা সত্য কথা বলবে, যারা জনগণের অধিকার নিয়ে কথা বলবে, তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে এইভাবেই। শুধু মুখ বন্ধ নয়, জনসমক্ষে মারধর করা হবে। তাদের সুরক্ষা নিশ্চিত করার বদলে তাদের উপরে এইভাবে বর্বর নির্যাতন চালানো হবে। একে কি বলা যাবে একটি গণতান্ত্রিক সরকার? যারা দেশের স্বাধীনতা এনেছিল, আজ তারা নিজেরাই নিজেদের দেশে এইভাবে মারধর খাচ্ছে অপরাধীদের মতো। এই ঘটনা কি প্রমাণ করে না যে ইউনূস সরকার তাদের ক্ষমতা কায়েম রাখতে সব ধরনের বর্বরতা অবলম্বন করছে আজকে, আর ভবিষ্যতে আরো বেশি করবে? সত্যিকারের অর্থে এই সরকারের হাতে সাধারণ মানুষের স্বাধীনতা, তাদের ন্যায় বিচার, তাদের নিরাপত্তা সব আজ হুমকির মুখে। আজকের এই অত্যাচার, এই ভণ্ডামি কেবল তাদের আসল চেহারা প্রকাশ করছে। যারা ক্ষমতায় এসে নিজেরাই জনতার শত্রুতে পরিণত হয়েছে, তাদেরকে আর কিভাবে দেশপ্রেমিক বলা যায়? আরে ইউনূস সাহেব, এখানেই ভয় পেয়ে গেলে এত তাড়াতাড়ি? এখনো তো অনেক বাকি। এতদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে নানা রাজনৈতিক নাটক করলেন, দেশের মানুষকে বিভ্রান্ত করলেন। আজ আপনি আবারও একটা নাটক করলেন, আর গোটা বাংলাদেশ তা দেখল। কিন্তু এখন সেই নাটকের রিভিউ দেওয়ার সময় এলে আপনি কি করছেন? পালাচ্ছেন, নাকি দর্শকদের মুখ বন্ধ করার চেষ্টায় নেমেছেন? এইভাবে আপনি কজনের মুখ বন্ধ করবেন? একের পর এক মানুষ যারা আপনার শাসনের নির্মমতা আর নাটকের বাস্তবতা দেখছে, তারা প্রত্যেকে রিভিউ দিতে আসছে। আর এই রিভিউগুলোই আপনার নাটকের আসল ফলাফল চূড়ান্ত করবে। হ্যাঁ, বাইডেন সরকারের মদতে হয়তো আপনি কিছুদিন টিকে আছেন, কিন্তু আপনার নাটকের পরিণাম খুব দ্রুতই ঘোষণা হবে। সুৎখোর ইউনূস সরকার, সেই পরিণতি খুব একটা সুখের হবে না, একথা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি। তাই এখন থেকেই অন্যত্র আশ্রয়ে একটু জায়গা খুঁজতে শুরু করুন, কারণ খুব শীঘ্রই আপনার মিথ্যের মুখোশ সম্পূর্ণ খুলে যাবে, এবং তখন এই দেশের মাটিতে আপনার আর কোনো জায়গা থাকবে না। ভারতের সাথে সম্পর্ক রক্ষা করা, এগুলোর তো সুযোগ তো আপনি নিজেই নষ্ট করেছেন, তাই সেখানেও আশ্রয় মিলবে না। সত্যি বলতে আপনার জন্য বিশ্বের কোথাও আর জায়গা থাকবে কিনা তা নিয়েও রয়েছে ঘোর সন্দেহ। কিছুদিনের মধ্যেই বাংলাদেশের মা বোনেরা, মুক্তিযোদ্ধারা এবং সাধারণ মানুষ তাদের ন্যায় বিচার পাবে। সেই দিন আর বেশি দূরে নেই। ঘরের মেয়ে ঘরে ফিরছে, এই দেশে শান্তি ফিরছে। খুব শীঘ্রই ইউনূস সরকারের রাজনৈতিক এই নোংরা নাটকের সমাপ্তি ঘটতে চলেছে। অপেক্ষা শুধু আর কিছু মাসের, যখন মিথ্যার ভাত ভেঙে সত্যের জোয়ার আসবে। আজ সুৎখোর সরকারের যে নাটকগুলো আপনারা দেখলেন দর্শক বন্ধুরা, যদি আপনাকে জিজ্ঞাসা করি কেবল একটি শব্দে, আপনি এই রিসেট বাবাকে আজকের এই বাংলাদেশ নিয়ে
আমেরিকা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবেন এই নিয়ে শুধু বাংলাদেশ বা ভারতের সংবাদ মাধ্যম নানা রকম জল্পনা কল্পনা করছে তা নয়, আমেরিকাতেও এই নিয়ে বিস্তর কথাবার্তা চলছে। ডোনাল্ড ট্রাম্প তার পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে শুধু বাংলাদেশ নিয়ে নয়, তার বিশ্ববীক্ষণে অর্থাৎ সারা পৃথিবীকে তিনি যে চোখে দেখছেন সেই চোখটা একদম তিনি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটবেন সে বিষয়ে স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে ট্রাম্পের নির্বাচিত হওয়ার আগে থেকেই। সত্যি কথা বলতে কি, এর আগে যখন 2017 জানুয়ারি থেকে 2021 জানুয়ারি পর্যন্ত তিনি যে কাজ করেছিলেন তখনই বোঝা গিয়েছিল যে তিনি সম্পূর্ণ অন্য পথে হাঁটার মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নিয়ে তিনি তার ভাবনা অনুযায়ী কাজ শুরু করবেন কবে থেকে? ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন 20 জানুয়ারি, আজ থেকে মোটামুটি 2 মাস পর। বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি তাতে 2 মাস কিন্তু অনেক সময়। এই অনেক সময় যে 2 মাস, এই 2 মাস অনেক সময় খুব দ্রুত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, খুব দ্রুত। আমেরিকা ও ভারতের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি এখন। আর এই হস্তক্ষেপের প্রথম প্রধান ও একমাত্র নিদান হচ্ছে ইউনূসের এই সরকারের বদলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত করা। এই ক্ষমতা নির্বাচিত সরকার মানে নতুন করে নির্বাচন হওয়া, নাকি পদত্যাগ না করা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে তাকে দেশ শাসনের দায়িত্বে বসানোর মাধ্যমে করতে চায়, সেসব নিয়েও শুরু হয়েছে। অর্থাৎ এই দুটো পন্থা নিয়ে আমেরিকা যে স্পষ্ট মত প্রকাশ করেছে এ বিষয়ে তা নয়, তবে ট্রাম্পের পক্ষের যেসব থিঙ্ক ট্যাঙ্ক আছেন তাদের বিভিন্ন জনের সাম্প্রতিক সময়ে করা বিভিন্ন মন্তব্যে সংকেত মিলছে ট্রাম্প প্রশাসনের মনে কি আছে সেই কথা। এই মনের কথা কি, মনের কথাটা কি এবং কবে নাগাদ মনের কথা কাজে করে দেখাবে, কাজে রূপান্তরিত করবে আমেরিকা, অর্থাৎ অপারেশন বাংলাদেশ কবে শুরু হবে সেটা নিয়ে গতকাল মোটামুটি একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এক অধিকারী। আমার আজকের আলোচনা এই বিষয়টি নিয়ে। লিসা কার্টিস ভদ্রমহিলা ডোনাল্ড ট্রাম্পের আগের জমানা, অর্থাৎ 2017 সাল থেকে 2021 এই 4 বছর তিনি ছিলেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সিনিয়র ডাইরেক্টর। বুঝতেই পারছেন, ছোটখাটো পদ নয়। ডোনাল্ড লু এই ডিপার্টমেন্টেরই ছিলেন, ডোনাল্ড লু। তো সেই লিসা কার্টিস তিনি গতকাল 15 নভেম্বর ভারতের সংবাদ মাধ্যম পিটিআই কে এক বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা কতটা খারাপ, জঙ্গিবাদ কোন পর্যায়ে পৌঁছেছে, আমেরিকার কত দ্রুত এই পরিস্থিতির পরিবর্তনে এগিয়ে আসা উচিত, এই পুরো ব্যাপারটা নিয়ে তিনি কথা বলেছেন। আর এসব বলতে গিয়ে শেখ হাসিনার শাসন নিয়েও তিনি বেশ কিছু কথা বলেছেন এবং তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার রোডম্যাপ কি হতে চলেছে। প্রথমে তিনি শেখ হাসিনা সরকারের পতনের কথা উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে বলেছেন, খুব মেপে ঝুঁকে কথা বলেছেন যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা উল্লেখ করেছেন। বলেছেন দেশের মানুষের আশা ছিল যে শেখ হাসিনার পতনের পর গণতন্ত্র মজবুত হবে। অর্থাৎ এটাতে বোঝা যাচ্ছে শেখ হাসিনার আমলে গণতন্ত্রের অবস্থাটা যে খুব একটা মজবুত ছিল না সেটা প্রমাণ হচ্ছে, সেটা কথাটাও তিনি বললেন। অর্থাৎ হাসিনার শাসনে দেশের গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতার দিকটি তিনি কিন্তু এড়িয়ে গেলেন না, মানলেন কিছুটা। হাসিনাকে ক্লিন চিট দিলেন না, মেনে নিলেন অন্যায় অত্যাচারের কথা। এটা যদি কম মাত্রায় হতো তিনি অবশ্যই এড়িয়ে যেতেন, উল্লেখ করতেন না। কিন্তু এটার উল্লেখ করে তিনি বুঝিয়ে দিলেন ট্রাম্প প্রশাসনও কিন্তু ভবিষ্যতে এটা মনে রাখবে। অর্থাৎ হাসিনাকে ক্ষমতায় বসালেও সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে শক্তিশালী হয়
সেই ব্যবস্থা কিন্তু ট্রাম্প করবেন, সেদিকে নজর রাখবেন। এরপর তিনি চলে এসেছেন বর্তমান ইউনূস সরকারের শাসনে দেশে কি চলছে সেই বিষয়ে। তিনি বলেছেন এই সরকারের আমলে সমস্যা বেড়ে গেছে, ইসলামী উগ্রপন্থীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ শুরু হয়েছে মানে বেশ জোর কদমে চলছে। বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসবাদের ভূমিকার উল্লেখ করেছেন তিনি, বিশেষ করে 2016 সালের হোলি আর্টিসান বেকারি ঘটনার উল্লেখ করেছেন, বলেছেন আইসিস জঙ্গিদের কথা। এবং এই প্রসঙ্গে জঙ্গিবাদ দমনে হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন শেখ হাসিনা হ্যাড ডান এ গুড জব অফ কন্ট্রোলিং দ্য এক্সট্রিমিস্ট প্রবলেম ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে যে উগ্রপন্থা এক্সট্রিমিস্ট সমস্যা, সেই সমস্যাটা তিনি দমন করার ব্যাপারে ভালো কাজ করেছেন, গুড জব। এবং ইউনূস সরকারের এই বিষয়ে অর্থাৎ সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভূমিকার কড়া সমালোচনা করে তিনি বলেছেন there is understandably concern that these elements return to the political scene. মারাত্মক অভিযোগ। তিনি শুধু যে বললেন যে উগ্রপন্থী কাজকর্ম বেড়ে গেছে তা কিন্তু তিনি বললেন না, তিনি মারাত্মক অভিযোগ করলেন। তিনি বললেন উগ্রবাদ রাজনীতি বিচ্যুত আর ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশের রাজনীতিতে যুক্ত হয়ে গেছে উগ্রবাদ। মানে দেশের রাজনীতিটা, সেই রাজনীতিতে এটা উগ্রবাদ ফিরে এসেছে। এই রিটার্ন বা ফিরে আসা কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বোঝালেন শেখ হাসিনার আগের সরকারের আমলে অর্থাৎ বিএনপি শাসনের সময় উগ্রবাদ ছিল, আরে ছিল বলেই তো সেটা ফিরে আসা বন্ধ করেছিলেন হাসিনা, না থাকলে বন্ধ করবেন কি? আবার ইউনূসের সময় সেটা আবার ফিরে এসেছে। উগ্রপন্থার এই ফিরে আসার কি পরিণাম? লিসা কার্টিসের নিজের উক্তি উদ্ধৃত করছি। তিনি বলেছেন ইট উড নট বি হেল্পফুল ফর দি রিজিয়ন, দ্য ইউনাইটেড স্টেটস, এনিওয়ান। অর্থাৎ এই উগ্রবাদ এটা শুধু বাংলাদেশের পক্ষে ক্ষতিকর নয়, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চল এবং আমেরিকা এবং সবার পক্ষেই, পৃথিবীর সমস্ত সবার পক্ষেই, মানব জাতির পক্ষেই এটা বিপদের। তাহলে কি করতে হবে? লিসা স্পষ্ট বলেছেন যা করার তা করতে হবে আমেরিকাকেই। অর্থাৎ আমেরিকা এইটা শুরু করেছে, এই গোলমালটা পাকিয়েছে আমেরিকা, জো বাইডেন সরকার, এবং এটা বন্ধও করতে হবে আমেরিকাকেও। কিন্তু সেটা কবে হবে? এটা খুব ভাইটাল প্রশ্ন। এর উত্তরে তিনি বললেন যে কথাটা, সেটাও কিন্তু খুব মনোনিবেশ সহকারে শোনা উচিত। তিনি বলেছেন even though it might not be the number one priority of Trump, I think his national security team will have to pay attention to what is happening there. অর্থাৎ ট্রাম্পের করণীয় কাজের তালিকায় বাংলাদেশ নিশ্চয়ই 1 নম্বরে নেই, থাকার কথাও নয় কিন্তু, কারণ রাশিয়া, ইউক্রেন, আরব, ইসরায়েল এইসব যুদ্ধগুলো তো এখন জ্বলন্ত সমস্যা। কিন্তু বাংলাদেশও খুব একটা পিছনে নেই। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলকে বাংলাদেশ নিয়ে দ্রুত মাথা ঘামাতে হবে। তার উক্তিটি লক্ষ্য করুন, ট্রাম্প টিম উইল পে অ্যাটেনশন, এটা তিনি বলেননি, কিন্তু তিনি বলছেন কি? তিনি বলেছেন উইল পে নয়, উইল হ্যাভ টু পে অ্যাটেনশন। ব্যাপারটা বুঝলেন? এটা সাধারণভাবে যে তাদের এটা নজর দিতে হবে তা নয়, তাদের নজর দিতে তারা বাধ্য। আর কাকে সঙ্গে নিয়ে দেবে এই নজর? কে থাকবে আমেরিকার সঙ্গে? জো বাইডেন তো বাংলাদেশে যা করে গেছেন তিনি একার মাথায় করেছেন, অবশ্য পাকিস্তানকে নিয়েছেন। কিন্তু এখানে পৃথিবীর কোন দেশকে সঙ্গে নিয়ে ট্রাম্প এটা করবেন? সে উত্তর তিনি স্পষ্ট করে বলেছেন, ট্রাম্পস ইনকামিং অ্যাডমিনিস্ট্রেশন শুড ওয়ার্ক উইথ ইন্ডিয়া। অর্থাৎ ভারতকে সঙ্গে নিয়ে আমেরিকা করবে এই কাজ। সুতরাং বাংলাদেশের ব্যাপারে খুব দেরি করতে হবে না।
জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই ভারতকে সঙ্গে নিয়ে ঝাঁপাবে আমেরিকা। 1-2 দিনের ব্যাপার, খুব বড় ব্যাপার কিচ্ছু নয়। শুধু ঠিক করা, সিদ্ধান্ত নেয়া, ভারত থেকে শেখ হাসিনাকে তুলে নেয়া এবং প্লেনে নিয়ে তাকে সেখানে যাওয়া, গিয়ে বসিয়ে দেয়া। বাংলাদেশের কারো ক্ষমতা নেই, কারো সাহস নেই আমেরিকা এবং ভারতের এই মিলিত সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া। সুতরাং বড় জোর আর 2.5 থেকে 3 মাস বাংলাদেশের যন্ত্রণা ক্লিষ্ট মানুষজন, ভাই বোনেরা আর একটু কষ্ট করুন, ধৈর্য ধরুন। এই অন্ধকার রাত্রি খুব শিগগিরই শেষ হতে চলেছে। আর যারা বলেন না বাংলাদেশের ব্যাপারে ভারতের কেন মাথা ঘামানো, আমেরিকা কেন মাথা ঘামাবে, আরে আমেরিকা মাথা ঘামিয়ে তো ইউনূসের এই পাষণ্ডের সরকারকে এনেছে। আর এই সরকারকে বন্ধ করতে গেলেও ওই আমেরিকাই আসবে। আর কাকে নিয়ে আসবে শুনলেন তো? ভারতকে নিয়ে। সুতরাং ভারত কেন কি করবে, যারা এই কথা বলছেন বন্ধ করুন এসব কথা। আপাতত এখানেই থামছি, দেখা হবে পরের প্রতিবেদনে। তবে প্রতিবেদন শেষ করছি, কিন্তু একটি অনুরোধ রাখছি, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আমার চ্যানেলের লিঙ্ক। আর একটা কথা, সেটা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি পর্যায়ে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম পাঠাবার এই দিন কিন্তু শেষ হয়ে আসছে। আর কয়েকটা দিন মাত্র বাকি আছে, তার মধ্যে আপনাদের পাঠাতে হবে। যারা এখনো পাঠাননি নাম, 5 জন সেরা বাঙালির, তারা সর্বকালের, তাদের নাম পাঠিয়ে দিন, কমেন্ট সেকশনে লিখুন, আমাদের পাঠিয়ে দিন। অথবা আমার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতেও। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্য ঘটনা ঘটেছে। তার মধ্য থেকে আমি আপনাদেরকে আজকে যে বাছাই করা ভিডিও ফুটেজটি দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই ধারাবাহিকভাবে আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিতর্কের মধ্যেই, ইনফ্যাক্ট গত 2 দিন ধরে এই বিতর্ক চলছিল, তো সেই বিতর্কের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এটা আমরা মনে হয় বলেই দিতে পারি এখন। গতকাল একটা নিউজের প্রতি আমাদের নিশ্চয় দৃষ্টি আকৃষ্ট হয়েছে, সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেখানে যে খসড়া অনুমোদন করা হয়েছে, সেখানে দল নিষিদ্ধ করার বিধান রাখেনি, দলের বিরুদ্ধে শাস্তি, শুধু নিষিদ্ধ না শাস্তিরই বিধান রাখেনি। কি বলা হয়েছে আমরা একটু নিউজ থেকে পড়ি, তারপর এই আলোচনা করতে চাই। এই যে বৈঠকটা হয়েছে, তারপর আইন উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলছেন, আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ সংশোধন অধ্যাদেশের খসড়া বিষয়ে বলেছিলেন, উনি আগে বলেছিলেন, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আদালত চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারেন। আচ্ছা, আজ উনি বলছেন, মানে গতকাল আসলে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 খসড়াটি উপদেষ্টা পরিষদে বৈঠকে উপস্থাপন করা হয়েছিল এবং এটি গৃহীত হয়েছে। তিনি বলেন, তবে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে উপদেষ্টা পরিষদে। উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা যে অধ্যাদেশ সংশোধনী করেছিলাম সেখানে সংগঠনকে শাস্তি দেওয়ার বিধান ছিল। প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছিল কোন সংগঠনকে শাস্তি দেওয়ার যদি প্রয়োজন মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। আজকে উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হয়েছে, আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত করতে চাই না। রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না, আমরা একদম স্বচ্ছতার সঙ্গে বিচারটি করতে চাই, সেজন্য এই বিধান বাতিল করা হয়েছে। তার মানে এই বিধানটা থাকছে না। তারপর ডক্টর আসিফ নজরুল বলছেন, এটার কোনো তাৎপর্য আছে কিনা সেটা নিয়েও কথা বলবো। তিনি বলছেন, তারা অনুভব করেছেন কোন রাজনৈতিক দল বা সংগঠনের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি সমাজে ওঠে, তাহলে অন্যান্য আইন রয়েছে, সেসব আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, দ্য পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স 1978 রয়েছে। কাজেই এখানে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, এই বিধানটি নেই দেখে জনমতের প্রতি, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলো না, এটা নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে থাকলো না, কিন্তু দেশে প্রচলিত অন্যান্য আইন রয়েছে। রাজনৈতিক ঐক্যমত্য হলে সেটা পরে বিবেচনা করা যাবে। কিভাবে দেখবো এই ব্যাপারটা?
এক ধরনের শেষের কথা হলো এক ধরনের সান্ত্বনা, কারণ এটা নিয়ে যথেষ্ট সমালোচনা আছে, সমালোচনা হবে সেটা তিনি প্রেডিক্ট করেছেন এবং সেই প্রেডিক্ট করাটা সঠিক। বেশ কিছু সমাজের বিভিন্ন জায়গা থেকে পপুলারলি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছে। বিশেষ করে এই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্ররা খুব কঠোরভাবে দাবি জানিয়েছেন। আরও বেশ কিছু রাজনৈতিক দল আছে এবং আমরা যখন সাধারণ মানুষের সাথেও কথা বলি, হ্যাঁ এই দাবিটা অনেক মানুষের মধ্যে আছে, এটা খুবই পপুলার একটা দাবি। কিন্তু সরকার বলছেন যে এটা যদি হয় তাহলে অন্যান্য আইনে করা যাবে। এই কথাগুলো আসলে এক ধরনের সান্ত্বনা পুরস্কার আমরা বলি না, এটা সান্ত্বনা পুরস্কার। কারণ সরকারের যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অপশন রাখতে চাই তো সেটা এই আইনেই রাখা বেটার ছিল, সেফার ছিল। কেন আমি সেই প্রসঙ্গে আসছি সেটা দূরে থাকুক, আরেকটা কথাও জরুরি, একটা বিধান রাখা ডাজন্ট নেসেসারিলি মিন যে তাকে সেই আইনের শাস্তি দেওয়ার প্রসেসেও আনতে হবে। ধরুন এর মধ্যে সংগঠনকে অভিযুক্ত করার এবং বিচার করার ধারা আছে, এরপর এটা জরুরি না যে এই ধারার অধীনে আপনার আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু সরকার আইন থেকে এটা বাদ দিয়েছে। এটার একটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্স আছে, আসবো সেখানেও। তাহলে যে কথাটা বলছিলাম যে এই আইনে থেকে কেন এটা বেটার, এটা বেটার এই কারণে যে এটা একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, যেমন ধরুন খুবই আলোচিত সবচেয়ে সহজে আওয়ামী লীগকে নিষেধ করার উপায় হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009। এই আইনে চট করে শেখ হাসিনা যেমন চট করে ঢুকে যাবেন বলছিলেন, সেভাবে চট করে আওয়ামী লীগকে জাস্ট একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করে দেওয়া যায়। এই কয়েকদিন আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, কিন্তু এই আইনটা নিয়ে আমরা তখনও বিতর্ক করেছি, এমনকি এর আগে যখন জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল তখনও করেছি। কারণ এক্সিকিউটিভ অর্ডারে আপনি আসলে কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছেন না। একটা বিচারিক প্রক্রিয়া যদি এই কোর্টে, এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচারে তোলা হতো, তারা যদি তাদের লয়ার নিয়োগ করতো, তারা তাদের আত্মপক্ষ সমর্থন করতো, ডিবেট করতো এবং যে অভিযোগে তার বিচার করা হবে মানবতা বিরোধী অপরাধ, সেটাও রাষ্ট্রপক্ষ যথেষ্ট দলিল এবং প্রমাণ উপস্থাপন করে লেজিটিমেসি তৈরি করে নিষিদ্ধ করা। ফলে সে নিষিদ্ধ করার জন্য একটা লজিক্যাল, এথিক্যাল, লিগ্যাল গ্রাউন্ড অনেক শক্তভাবে তৈরি হয়। সুতরাং এই আইনের মাধ্যমে সেটা করা উচিত ছিল। সন্ত্রাস দমন আইনে চট করে করা যায়, কিন্তু সেটা আসলে খুবই সিরিয়াস বিতর্ক তৈরি করার মতো বিষয়। আমরাই বিতর্ক করেছি। ছাত্রলীগকে সেটা করা হয়েছিল, কেউ বলতে পারেন আওয়ামী লীগকে প্রয়োজনে করা হবে। অন্য যে দুটো আইনের কথা বলছে ওগুলো কোনো কিছুই না, ইনফ্যাক্ট ওগুলো দিয়ে এগুলোকে ইজিলি করার কোনো স্কোপ নাই। কিন্তু ছাত্রলীগকে যখন সন্ত্রাস দমন আইন দিয়ে করা হয়, আর সেটা একটা জিনিস, আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা যায় এবং লেজিটিমেটলি আনা যায়, আমরা ওই অভিযোগ দেখাতেও পারি। কিন্তু এটা যখন করব, ছাত্রলীগ আর আওয়ামী লীগ একই না। ছাত্রলীগ টেকনিক্যালি কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না, এটা একটা ডিফারেন্ট সংগঠন। আমরা জানি আরপিওতে আছে কোন দলের ছাত্র সংগঠন, কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন হতে পারবে না। ফলে দলগুলো একটা ট্রিক করেছে, তারা এটাকে ভ্রাতৃপ্রতিম সংগঠন বলে চালিয়েছে, যদিও ডিফ্যাক্টো সেটা আসলে আওয়ামী লীগেরই সংগঠন। কিন্তু যেহেতু আওয়ামী লীগ না, আপনি এটা চালিয়ে দিতে পেরেছেন। কিন্তু আওয়ামী লীগকে এটা দিয়ে সরকার করতে পারবে না। অর্থাৎ মোদ্দা কথাটা হচ্ছে সরকারের সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে, তারা আওয়ামী লীগের নিষিদ্ধতা চায় না। কেন চায় না? গতকালে একটা ভিডিও দিয়েছি, আমাদের প্রধান উপদেষ্টা স্পেসিফিকলি বিএনপিকে এটার দায় দিয়েছেন যে বিএনপি চায় না বলে হয় না, এটার বিরুদ্ধেও কথা আছে, আমি সেই ভিডিওতে বলেছি। কিন্তু আসলে মুদ্রা যে ব্যাপারটা আমরা ধারণা করতে পারি এবং সেটা কত শক্ত চাপ, সেটা এই সংশোধনের বা এই অধ্যাদেশ ফাইনালাইজেশনে বোঝা যায়। সেটা হচ্ছে উপদেষ্টা জনাব আসিফ, মানে এটা হচ্ছে স্টুডেন্ট প্রতিনিধি আসিফ, তিনি জাহাঙ্গীরনগরে ক্লিয়ারলি দূতাবাসের চাপের কথা বলেছেন। আমি তখনও এটাই প্রেডিক্ট করেছিলাম, এটাই আসলে প্রধান কারণ। একটা সরকারে যখন কেউ থাকে, কেউ খুব বড় কথা বলতেই পারেন যে বাইরে চাপ যাচ্ছে তো কি হয়েছে। শেখ হাসিনার সাথে তো ভারত কঠোরভাবে ছিল, শক্তভাবে ছিল, কিন্তু শেখ হাসিনাকে আমরা ফেলে দিতে পারিনি। হ্যাঁ, পেরেছি, কিন্তু আমরা সরকার চালাতে গেলে সব ক্ষেত্রে সব সময় সব দেশের সাথে সংঘাতের পথে যাওয়া সঠিক হবে না। এই ধরনের তথ্য আমরা পাই। ইউরোপের দেশগুলো, আমেরিকা, জাতিসংঘ, এরাও আওয়ামী লীগের নিষিদ্ধতা সেভাবে চায় না, আমি বিভিন্ন সোর্স থেকে শুনতে পেরেছি। ফলে যেটা দাঁড়ালো, এটাই প্রধান কারণ। এবং এই চাপটা কতটা তীব্র এটাই বলছি যে আপনি আইনটার মধ্যে এই বিচারের বিধান রাখতে পারতেন। এটা রাখা মানে এই না যে আওয়ামী লীগের বিচার করতে হবে। একটা আইনে একটা বিধান থাকা মানেই হচ্ছে ওই ধারায় তাকে বিচার করা হবে, কিন্তু সরকার সেটুকুও পারেনি। সরকারকে এটা এখনই একরকম ঘোষণা করে দিতে হয়েছে, সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাচ্ছে না, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। তার মানে সরকারের উপর চাপটা খুব ইনর্মাস। আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি, এখানেও বলি, বিদেশিদের কোনো চাপের মধ্যে কোনো কাজ করা বা চাপকে সরিয়ে রেখেও যদি বলি হয় তাদের এক্সপেকটেশন অনুযায়ী কোনো কাজ করা কোনো ক্ষেত্রে, আমি এটা খুব বাজেভাবে দেখি না। মানে আমরা ওই শেখ হাসিনার সময়ও
যখন আমেরিকার স্যাংশন নিয়ে আলাপ করেছি, তৃতীয় শ্রেণীর এক ধরনের জাতীয়তাবাদ উস্কে দেওয়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ, সেটাকে কন্টেস্ট করেছি এবং বলার চেষ্টা করেছি আমরা যে পৃথিবীতে বাস করি এখানে একটা দেশকে জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস সবকিছু আসলে ওয়ার্ল্ড পলিটিক্স এর বাইরে থেকে বসবাস করা কঠিন না, এটা ইম্পসিবল। আর আমাদের মতো সাইজের একটা দেশ, সেই দেশটার জন্য এটা আরো অনেক বেশি কঠিন। এই সরকারের যতই লেজিটিমেসি থাকুক, আছে আমরা বিশ্বাস করি, এর পপুলার ম্যান্ডেট আছে, কিন্তু এটার ইলেকটোরাল ম্যান্ডেট নেই। সো নানা কারণে এই সরকারকে অনেকে চাওয়াকে অ্যাড্রেস করতে হয়। এমনকি একটা নির্বাচিত সরকার থাকলে ওই এক্সপেকটেশনগুলো থাকবে। সুতরাং আমি সরকারকে দায়ী করছি না এটার জন্য যে তারা কারো কথা শুনে বা কারো চাপের কাছে নতি স্বীকার করে এটা করেছেন, কিন্তু ঘটনাটা এটা ঘটেছে বলে আমি এখন কনফিডেন্ট এবং এই চাপটা খুব কঠোর, এবং সেই কঠোর অবস্থায় সরকার শেষ পর্যন্ত রিয়াক্ট করতে হয়েছে। সামনে যেটা হবে জানি প্রচুর রাজনীতি হবে, রাজনীতির ইস্যু হয়ে দাঁড়াবে। আমরা এর মধ্যেই দেখছি ছাত্রদের দিক থেকে এটার জন্য বিএনপিকে দায় চাপানোর চেষ্টা হচ্ছে এবং এখানে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে প্রধান উপদেষ্টা সেই বক্তব্য যুক্ত হবে। আবার বিএনপি একসময় কিন্তু নিষিদ্ধ করার বিরুদ্ধেই বলেছিল, পরে এটাকে তারা আবার পলিটিক্যালি একটু ডিফারেন্ট টোনে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে বলছেন তারা কে জনগণ সিদ্ধান্ত নেবে ইত্যাদি ইত্যাদি। আর ছাত্ররা এই প্লটটা তৈরি করে রাখলো। আমি আমার গত ভিডিওতে বলেছি তারা যখন রাজনৈতিক দল তৈরি করবেন, তারা করবেন, তখন তারা বিএনপির বিরুদ্ধে তোরা নামতে হবে। যদি তারা তাদের কম্পিটিটর পার্টি হয় তখন তাদেরকে স্টিগমা তারা লাগানোর চেষ্টা করবেন যে ফ্যাসিস্ট, তারা সবাই এটাকে ফ্যাসিস্ট বলেন, আমি সমর্থন না করলেও তারা বলেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য বিএনপি চেষ্টা করেছে এবং বিএনপির কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় নাই। সো এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে সামনে ক্রমাগত আসতে থাকবে। আর ঘটনাটা ঘটলো এবং আমি আগেও বলেছি যে আওয়ামী লীগকে এইভাবে দল হিসেবে নিষেধ করা খুব জরুরিও যে তা না, বরং মাঝে মাঝে মনে হয়, আমি গতকাল একটা টকশোতে এভাবে বলছিলাম যে আওয়ামী লীগ নাম নিয়ে আমাদের সামনে আসা, আওয়ামী লীগ তো একটা গালি, মানে আমরা কাউকে বলি তুমি আওয়ামী লীগ, এটা একটা ভয়ঙ্কর গালি, আমরা গালি দেবো কোনোদিন। সো এই গালি, এই আওয়ামী লীগের নাম নিয়ে আসা আওয়ামী লীগের জন্য ঠিক পজিটিভ বলে আমার মনে হয় না। এই আওয়ামী লীগ যখন আসবে, তার নাম উচ্চারণ করবে, তার সেই মুজিব কোট পরে আসবে, তার সেই স্লোগানগুলো দিবে, এগুলো ক্রমাগত আওয়ামী লীগকে আমাদের সামনে মনে করাতে থাকবে এবং আমাদের ঘৃণাকে বাড়াতে থাকবে এবং এই ঘৃণা বহু বহু বছর থাকবে। যে প্রজন্ম আজকে মাঠে নেমেছিল, যে ছাত্রছাত্রীরা মাঠে নেমেছিল, যাদের গড় বয়স 20-25-এর মধ্যে, এরা আরো 50-60 বছর বেঁচে থাকবে। এই প্রজন্ম আওয়ামী লীগকে ভুলবে না। তার সাথে সরাসরি কনফ্রন্টেশন হয়েছে, তাদের সন্তানদের, তাদের নাতি নাতনিদের তারা এই গল্প শোনাবে। আর আমরা যদি খুব বেশি যাতা রকম ইনএফিশিয়েন্ট, ইনকেপেবল না হয়ে থাকে, আমরা আওয়ামী লীগের এই জিনিসগুলো দিয়ে, এই বিভৎসতা দিয়ে, এই বর্বরতা দিয়ে, এই অসভ্যতা দিয়ে ন্যারেটিভ তৈরি করতে পারবো, ফ্যাকচুয়াল ন্যারেটিভ এবং ফিকশনাল ন্যারেটিভ, নানান ফর্মে, গান, কবিতা, গল্প, সিনেমা আর ডকুমেন্টেশন। তো সিলেটে মাস্ক পরে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিল। দর্শক দেখেন, কয়দিন আগে দুর্দণ্ড প্রতাপে ছিল যে দল, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দল একেবারে ধসে গেছে, এখন আস্তে আস্তে এখানে ওখানে উঁকি দিতে শুরু করেছে। এই কারণে সিলেটে তারা মাস্ক পরে মিছিল করছে যাতে তাদের মুখগুলো চেনা না যায়, অর্থাৎ তাদের ভয়, ভীতি, গ্রেপ্তার, এই আতঙ্ক বিরাজ করেছে। এটা হচ্ছে এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির গোড়াটা হচ্ছে শেখ হাসিনার অপরাজনীতির ফলাফল। আজকে যে পরিস্থিতিটা আওয়ামী লীগ মোকাবেলা করছে, ঠিক একই পরিস্থিতি 15টা বছর কিন্তু বিএনপি এবং জামাত, প্রধান দুটি রাজনৈতিক দল, সেই পরিস্থিতির মধ্যেই ছিল কম বেশি। তবে বিএনপি বা জামাত তুলনামূলকভাবে অনেক বোল্ড ছিল, অনেক অ্যাগ্রেসিভ ছিল, ফলে তারা এখন যে অবস্থাটা, এই অবস্থাটা হয়তো মাস্ক এখনো আছে, কয়েকদিন পরে হয়তো খুলবে, আস্তে আস্তে তারা পা মেলতে শুরু করেছে। এখানে বলা হচ্ছে সিলেটে মুখে কালো মাস্ক পরে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিল করেছে একদল যুবক। এই সময় তাদের হাতে ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা একটি ব্যানার। আজ সোমবার সকাল 9টার দিকে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকায় মিছিলটি দেখা গেছে। সকাল 9টার দিকে কয়েকজন যুবক মুখে কালো মাস্ক পরে একটি ব্যানার নিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে মিছিল শুরু করেন। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে শুরু করে চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন। মিছিলটির একটি ভিডিওতে দেখা গেছে কালো মাস্ক পরিহিত কয়েকজন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগোচ্ছেন। এই সময় আশেপাশেও নজর রাখছিলেন মিছিলের অংশগ্রহণকারীরা, মানে ভয় ভীতি নিয়ে যে কোন দিক দিয়ে দাবড় দেয়। তারা শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, ছাত্র লীগ লড়বে ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।
5ই আগস্ট পট পরিবর্তনের পর সিলেট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীদের প্রকাশ্যে দেখা যায় না। সিলেটের তো মেয়র দেখলাম যে হাস্যোজ্জ্বল ভাবে লন্ডনে বসে আছেন, তারা চলে গেছেন, তারা একদম নিরাপদে সেখানে বসে ইউনূস সহ কতজনকে নাকি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে অভিযোগ গণহত্যার দায়ে সেগুলি করবেন আর কি। তো এরা হচ্ছে যাদের টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, তারা সটকে গেছে। এখন এই যে এরা যারা আছে তারা তাদের টাকা পয়সা নেই, হয়তো নেতারা টাকা দিচ্ছে, বলছে যে মিছিল কর, তারা করতেছে। এইগুলো অবস্থা আর কি, মানে যাদের সেই ক্ষমতা নেই, অর্থ নেই, তারা পড়ে থাকলো, আর সুবিধাভোগী যারা তারা চলে গেল। ওই যে সোহেল তাজ বলছে না যে দেশ ধ্বংস করে টাকা পাচার করে তারা এখন বিদেশে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আসলে বাস্তবে তাই। এখন এই যে তারা মিছিল করতেছে আতঙ্কগ্রস্ত হয়ে, চারিদিকে তাকাচ্ছে আর স্লোগান দিচ্ছে কাঁপতে কাঁপতে। দলের নেতৃত্ব দানকারী প্রায় সবাই আত্মগোপনে আছে। এছাড়াও ছাত্র জনতার উপর হামলার একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে জয় বাংলা স্লোগানের মিছিলটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই বিষয়ে সিলেটের কোতোয়ালি থানার ওসি বলছেন তার কাছে এমন মিছিলের সুনির্দিষ্ট তথ্য নেই, বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন। মানে ওই 28শে অক্টোবর গত বছর 28শে অক্টোবরের পরে বিএনপির কিন্তু ওইরকম অবস্থা ছিল, তারা ঝটিকা মিছিল করতো অল্প কিছু নিয়ে, এখন আওয়ামী লীগকে করতে হচ্ছে এরকম অবস্থা। এই অবস্থা কতদিন করতে হবে এটার কোনো ঠিক নেই। এবং এই যে রাজনৈতিক পরিস্থিতিটা, এটা স্বস্তিদায়ক না। বাংলাদেশের রাজনীতিতে সবাই জানে যে আওয়ামী লীগ আর বিএনপি দুটি প্রধান রাজনৈতিক দল। তো দুটি প্রধান রাজনৈতিক দল এখন, আগে বিএনপি কোণঠাসা ছিল, চরমভাবে নিগৃহীত অবস্থায় ছিল, নির্বাচনে নাই, 2 দফা তো নাই, 1 দফা ছিল কোনো রকমে, সেটা আবার দিনের ভোট রাতে হয়েছে। তার মানে বিএনপিকে কোণঠাসা করে তাদেরকে জোর করে পদোন্নত করে তারা ক্ষমতায় আঁকড়ে থেকেছে। আজকের দিন থেকে ওনারা যখন থেকে শপথ নিয়েছে তখন থেকে 3 বছর 9 মাস পর্যন্ত থাকার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। একটা ভুল মেসেজ আসছে না। দেখুন, আসলে উনি যেটা আল জাজিরাতে বলেছেন কথাটা খুব স্পষ্ট। আমার ধারণা বাংলাদেশের একটা মহল, আমি কাউকে ছোট করতে চাই না, বাংলাদেশের একটা মহল প্রকৃত ইন্টারভিউটা না দেখেই অথবা না বুঝেই এটা নিয়ে প্রচারণা করেছে এবং এখানে একটা ভুল ভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমি নিজে একজন সচেতন ব্যক্তি হিসেবে পুরো ইন্টারভিউটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি উনি কি বলেছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন, প্রথমত বাংলাদেশে যে সকল সরকার গঠিত হয় তারা 5 বছর মেয়াদে থাকে। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে আগামী সংবিধান সংশোধনে এই 5 বছরের মেয়াদটাকে কমিয়ে 4 বছর করা যেতে পারে, এই ব্যাপারে একটা প্রস্তাবনা আছে, ওখান থেকে 4 সংখ্যাটা এসেছে। উনি তৃতীয়ত যেটা আরো স্পষ্ট করে বলেছেন সেটা হচ্ছে যে তার যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকার কোনো ভোটের মাধ্যমে বিজয়ী সরকার নয়, অতএব তারা কিন্তু এই 4 বছরও ক্ষমতায় থাকতে চায় না, 4 বছরের কম সময় তারা থাকবে। তারা নির্দিষ্ট সময়টা বলে নাই। এখান থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আজকের দিন থেকে ওনারা যখন থেকে শপথ নিয়েছে তখন থেকে 3 বছর 9 মাস পর্যন্ত থাকার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন ওনারা 3 বছর 9 মাস থাকবেন নাকি 6 মাস পর ভোট দিবেন, এটা আসলে তাদের সিদ্ধান্ত হওয়া উচিত। সেক্ষেত্রে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। উনি স্পষ্ট করেই বলেছেন 4 বছরের কম সময় থাকতে হবে। এইটা যে 4 বছরই, এখানে অভিলাষের কোনো ব্যাপার না, এখানে একটা ভুল মেসেজ আসছে। এবং উনি আরো স্পষ্ট করে বলেছেন দেশের জনগণ যখন ভোট চায়, রাজনৈতিক দলগুলো যখন ভোট চায়, তখন উনারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত, তবে তার আগে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে। তো আমি যেটা মেসেজ দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, যেহেতু আপনারা এই নীতিতে আছেন, অতএব রাজনৈতিক দলগুলোর সাথে বসুন, আরেকটু সময় নিয়ে বসুন। যে আধা ঘন্টার জন্য আপনারা বসেন সেখানে আসলে বিস্তারিত আলোচনার সুযোগ হয় না। অতএব একটা লম্বা সেশন করে রাজনৈতিক দলগুলোর সাথে বসে কি চাচ্ছে দেশের জনগণ, কি চাচ্ছে, এই মেসেজটা আপনাদেরকে পেতে হবে। কারণ আমি বারবার বলেছি, 1 দফা যে দাবিটা ছিল এর অর্থ এই নয় যে শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে। 1 দফার অর্থ শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিতকরণের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের জন্য ভোট বাধ্যতামূলক। এখন ভোটের আগে যে সংস্কার প্রয়োজন সেটা অবশ্যই করতে হবে, কিন্তু কালক্ষেপণ করে এটাকে লম্বা সময় নেওয়া যাবে না। অতএব আমার অনুরোধ থাকবে অন্তর্বর্তী সরকারের কাছে, রাজনৈতিক দলগুলোর সাথে, সুশীল সমাজের সাথে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে, ছাত্রদের সাথে সম্মিলিতভাবে বসে একটি ভোটের নির্দিষ্ট ডেট। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা 2টা ভিডিও ফুটেজে মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব ভিডিও ফুটেজগুলো প্রমাণ সহকারে দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন।
আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন নিউজ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।